রবীন্দ্রনাথ ঠাকুর একটা সুন্দর কথা বলেছেন জানেন? আহনাফের প্রশ্ন শুনে দৃষ্টি ফেরালো অর্ষা। ওকে ভাবলেশীনভাবে তাকিয়ে থাকতে দেখে আহনাফ বলল, আমিও আসলে কথাটা শুনেছি, যদিও অনেক আগের, তবে লাইনটা আমার বেশ পছন্দের। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই, যে থাকার সে থাকবেই আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। শুনেছেন? আমি তো কাউকে জোর করে ধরে রাখিনি, আটকায়ও নি। মনের দিক থেকে তো ঠিকই আটকে রেখেছেন, সারা দিন রাত তাকে নিয়েই ভাবেন, তাহলে আপনি তাকে চলে যেতে দিলেন কোথায়? সে আপনার জীবন থেকে যেরকম চলে গেছে, তাকে এবার মন থেকেও বিদায় দিয়ে দিন। এত সোজা? জানি কঠিন, তবে অসম্ভব তো নয়। বেঈমান প্রতারকদের মনের ভেতর রাখলে একসময় মনে অসুখ হয়ে যাবে, তখন তিলে তিলে মরতে হবে। বেঁচে আর রইলাম কই, মানুষটা তো আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়ে গেছে। আহনাফ দীর্ঘশ্বাস নিয়ে বলল, আপনার সিচুয়েশন আমি বুঝতে পারছি। একটা জিনিস কি আপনি বুঝতে পারছেন না, যে আপনি মরিচিকাকে আঁকড়ে ধরে আছেন? আমি কাউকেই আঁকড়ে ধরে নেই, আমি শুধু এখান থেকে বের হতে পারছি না, এতটুকুই। আহনাফ নিষ্পলকভাবে তাকিয়ে আছে। অর্ষা কেঁদে ফেলল হঠাৎ। অন্যদিকে তাকিয়ে বলল, আমি মানতেই পারছি না, আমাকে এত বাজেভাবে ঠকানো হবে আমি ভাবতেও পারিনি। ও যদি আমাকে বলতো যে আমাকে আর ভালো লাগে না, আমাকে ভালোবাসে না, আমার সাথে থাকতে চায় না, তাহলে বিশ্বাস করুন, কষ্ট হলেও আমি ওর পথ থেকে সরে আসতাম, ওকে কোনো দোষারোপ করতাম না। অ্যাটলিস্ট যেখানে ভালোবাসাই নেই সেখানে তো আমি জোর করে থাকতাম না। কিন্তু এখন এত কিছুর পরও কি আপনার তার প্রতি ঘৃণা কাজ করছে না? অর্ষা নিশ্চুপে কাঁদছে। আহনাফ বলল, ভালোবাসাকে এবার জেদে পরিণত করুন প্লিজ। এভাবে নিজেকে ভাঙতে দেবেন না। একজন প্রতারক স্বার্থপরের জন্য আপনি নিজেকে তো কষ্ট দিচ্ছেনই, এমনকি কষ্ট দিচ্ছেন নিজের পরিবারকেও। জানেন, আপনার মা আপনাকে নিয়ে কত দুশ্চিন্তা করে, কান্নাকাটি করে। আপনার মা আপনাকে ভালোবাসে, আর ওই মানুষটা আপনাকে ঠকিয়েছে। কাকে ভালোবাসা উচিত আর কাকে কষ্ট দেওয়া উচিত বুঝতে পারছেন না এখনও? চেষ্টা করতে হবে। আমি পারছি না, কি করব? চেষ্টা করলেই পারবেন। শুধুমাত্র ভুলে যান যে ওই মানুষটা আপনি ভালোবাসতেন। সে ভালোবাসা ডিজার্ভ করে না, আর এইভাবে একা একা থাকা যাবে না। মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে। অর্ষা ফুপিয়ে বলে উঠল। অর্ষা কিছু বলল না। অর্থি তখন দৌড়ে আর্ট পেপারটা নিয়ে এলো। অর্ষার হাতে দিয়ে বলল, দেখো তো আপু কেমন হয়েছে, এখন শুধু রং করাটা বাকি। অর্ষা চোখের পানি মুছে ছবিটা দেখলো। অর্থি অর্ষার ছবি এঁকেছে। এতক্ষণ যেমন অন্যমনস্ক হয়ে বসেছিল অর্ষা, ঠিক সেই ছবিটা এঁকেছে। শুধু অর্ষা নয়, পাশে আহনাফও রয়েছে। সে কেমন যেন গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্থি হেসে বলল, আমি আপুর ছবি আঁকছিলাম, পরে আপনি এলেন, মনে হলো আপনাকেও এঁকে ফেলি। কেমন হয়েছে? কথাগুলো আহনাফের উদ্দেশ্যে বলল। আহনাফ বিস্মিত হয়ে বলল, চমৎকার, তুমি যে এত সুন্দর ছবি আঁকো আমি তো সেটা জানতাম না। অর্থি তার চুলগুলো ঠেলে পেছনের দিকে দিয়ে বলল, এখন তো জানলেন। আহনাফের সাথে অর্ষাও মৃদু হাসলো। আহনাফ বলল, ছবিটাকে আমি নিতে পারি? অর্থি বলল, ওকে, কিন্তু এখন না, ফিনিশিং হলে। ঠিক আছে। অর্থি আবারও ছবিটা নিয়ে নিজের জায়গায় চলে গেল। আহনাফ অর্ষাকে বলল, যান, রেডি হয়ে নিন। কেন? পার্লারে যাবেন। আপনি কি আমার সাথে মজা করছেন? আপনার মনে হয় আমি পার্লারে যাওয়ার মতো অবস্থায় আছি? তাও যেতে হবে, যেই কাজ করেছেন। মানে? এত সুন্দর চুলগুলো আপনি কাটলেন কিভাবে? একবারও কি হাত কাঁপলো না? এখন বেসাইজ চুলগুলো তো সাইজ করতে হবে। ঐশী আপু আর তামিম পার্লারে আসবে, আমাকে পাঠিয়েছে আপনাকে নেওয়ার জন্য। আপনারা সবাইকে কাজটা ছেড়ে দিয়ে আমায় নিয়ে পড়ে আছেন? আহনাফ হাসার চেষ্টা করে বলল, না, সেই সুযোগ তো আপনি দেবেন না। তামিম বিয়ের জন্য ছুটি নিয়েছিল অফিস থেকে, সেই ছুটি তো এখনও কাটাচ্ছে। আর ঐশী আপু তো জব ছেড়ে দিয়েছে শুনেছি। আর আপনি? আপনার তো বিয়ে না, আপনাকে নিশ্চয়ই এতদিন ছুটি দেয়নি। আহনাফ হেসে বলল, না, দেয়নি। তবে আমি এই জবটা ছেড়ে দিয়েছি, অন্য জায়গায় অ্যাপ্লাই করা আছে। ইন্টারভিউর জন্য ডাকেনি এখনও, ডাকলে যাব। আর আমার ইচ্ছা ছিল তামিমের বিয়েটা হয়ে গেলেই একদম জবে জয়েন করব। চাকরি কেন ছেড়েছেন? আমি যাদের ঘৃণা করি তাদের মুখোমুখি হতে চাই না, আর তাই। মানে তেমন কিছুই না, সুপ্তিকে দেখতে ইচ্ছে করে না। বারবার নানান বাহানায় আমার কাছে আসাটাও আমার পছন্দ হচ্ছে না, তাই। ও আমরা ছেলেরা আবার এত ইমোশনাল নই, নিজেদের আবেগকে কন্ট্রোলে রাখতে পারি। আপনারা ছেলেরা কি ভালোবাসতেও জানেন না? বিষাদিত স্বরে জিজ্ঞাসা করলো অর্ষা। আহনাফ দীর্ঘশ্বাস নিয়ে বলল, জানি, আমরা সব ছেলেরা তো এক নই।
সবাই প্রতারক নয়। অর্ষা প্রত্যুত্তর করলো না, প্রসঙ্গ বদলে বলল, আপনাকে একটা অনুরোধ করব। কি? আপু আর তামিম ভাইয়ার বিয়েটা যেই ডেটে হওয়ার কথা ছিল ওই ডেটেই যেন হয়, এটা আপনি বাড়ির সবাইকে বোঝাবেন। এটা কি করে সম্ভব আপনার এই অবস্থায়? আমার জন্য শুধু শুধু বিয়ে পেছানোর দরকার নেই, কত মানুষকে জানানো হয়ে গেছে, আমি নিজেকে সামলে নেব। পারবেন? অর্ষা দীর্ঘশ্বাস নিয়ে বলল, ইনশাল্লাহ পারবো, পারতেই হবে। আর না পারলে আপনি আছেন না সাহায্য করার জন্যে, ফ্রেন্ড। আহনাফ কাঁধ উঁচিয়ে বলল, গ্রেট, আমি সবসময় আপনার পাশে আছি। পার্লারে গিয়ে চুল কাটার পর কাঁধেরও একটু উপরে উঠে গেল সাইজ করতে গিয়ে। আয়নায় নিজেকে দেখে অর্ষার ভীষণ কান্না পেল। ঝোঁকের বশে কি করে ফেলেছে সে, তাও একটা প্রতারকের জন্যে। নিজের চুলের জন্য তার মায়াও হতে লাগলো। আহনাফ সেটা খেয়াল করে বলল, আবার নিজের যত্ন নেবেন, চুলের যত্ন নেবেন, দেখবেন নিজের সাথে সাথে চুলও আগের মতো ঝলমলে হয়ে গেছে। অর্ষা স্মিত হাসলো। ঐশী বলল, ছোট চুলেও তোকে অনেক সুন্দর লাগছে। সান্ত্বনা দিচ্ছিস? না, সত্যিটাই বললাম। পাশ থেকে তখন তামিম বলল, আমিও কিন্তু ঐশীর সাথে সহমত। বউয়ের সাপোর্ট তো নেবেনি। শালিকার সাপোর্টেও আছি, চিন্তা করো না। চলো সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি। অর্থিও এসেছিল আহনাফ এবং অর্ষার সাথে। ঘুরতে যাওয়ার কথা শুনে লাফিয়ে উঠে বলল, সবাই মিলে গেল সুন্দর একটা রেস্টুরেন্টে, গাছগাছালি দিয়ে ডেকোরেট করা, বেশ সাজানো গোছানো। ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। মানুষজনের সংখ্যা এখন নিতান্তই কম। অর্থি একা একা ঘুরছিল বলে ওর সাথে অর্ষাও গেল। তামিম তখন আহনাফকে বলল, তুই বসে আছিস কেন? ওদের সাথে যা। টাইম চাষ বললেই তো হয়। পিঞ্চ মেরে বলে আহনাফ উঠে গেল। কিছু দূর এগিয়ে যাওয়ার পর দেখলো অর্থি অর্ষার ফোন দিয়ে একা একা সেলফি তুলছে। কাছে গিয়ে আহনাফ জিজ্ঞাসা করলো, তোমার আপু কোথায়? আপুকে তো ওইদিকে যেতে দেখলাম। হাতের ইশারায় দেখালো অর্থি। আচ্ছা তুমি ছবি তোলো, আমি আসছি। অর্ষাকে খুঁজতে খুঁজতে আহনাফ পেয়েও গেল। একটা পুলের কাছে দাঁড়িয়েছিল সে। কাছে যাওয়ার পর বুঝতে পারলো অর্ষা কাঁদছে। আহনাফের খারাপ লাগা, রাগ, জেদ সব কাজ করছিল একসাথে। মানুষ ভালোবাসতে না পারলে এমন বাজেভাবে ঠকায় কেন? একটা মানুষ কিভাবে নিঃশেষ করে দিয়ে এরা কি আদৌ ভালো থাকে? আহনাফ দীর্ঘশ্বাস নিয়ে পেছন থেকে ডাকলো, অর্ষা। অর্ষা দ্রুত চোখের পানি মুছে ঘুরে দাঁড়ালো। আহনাফ তাকিয়ে আছে ওর ভেজা নেত্রদয়। সে প্যান্টের দু পকেট থেকে হাত বের করে অর্ষার মাথায় এক হাত রাখলো, অন্য হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, জানি না আমার কথা কিভাবে নেবেন, এটা নিয়ে আমি ভাবতেও চাইছি না। আপনার যা ইচ্ছা আমাকে যা ইচ্ছে ভাবতে পারেন, আমি শুধু বলতে চাই আপনাকে ভালো রাখার দায়িত্ব দেবেন আমাকে। বাড়িতে আসার পর থেকে ঝিম মেরে বসে আছে অর্ষা। আহনাফের কথাটা মাথায় ঘুরছে, যদিও সে কোনো জবাব দেয়নি। জবাব নেইও তার কাছে। তৎক্ষণাৎ ঐশীর কাছে চলে গিয়েছিল। এরপর আর কথা হয়নি ওদের মধ্যে। নিজের রুমে শুয়ে এসে যখন দোলা চলেছিল তখনই আননোন নাম্বার থেকে কল এলো তার ফোনে। রিহান কল করেছে ভেবে ভীষণ আনন্দিত হয়ে কল রিসিভ করলো সে। কিন্তু ওপাশ থেকে ভেসে এলো অন্যজনার কণ্ঠ। হতাশ হলো সে। হ্যালো, শুনছেন? প্রশ্ন করলো আহনাফ। অর্ষা দীর্ঘশ্বাস নিয়ে বলল, সরি রাতে কল করার জন্য। ব্যাপার না। রাগ আমার উপর? না। তাহলে উত্তর দেননি কেন? কি উত্তর দেব? আপনাকে ভালো রাখার দায়িত্ব নিতে চেয়েছিলাম। কতদিনের জন্য? মানে ঠিক কত দিনের জন্য দায়িত্ব নিতে চাচ্ছেন? আজকাল তো সবাই শুরুতে নিজের দায়িত্ব দেখায়, এরপর পিছুপা হয়ে যায়। অনেক সময় দেখা যায় সবচেয়ে বেশি কষ্ট পড়ে এই মানুষটাই দিয়ে যায়। আহনাফের ভীষণ বলতে ইচ্ছা করছিল সবাই আপনার রিহানের মতো নয়, কিন্তু অর্ষার মানসিক অবস্থা ভালো নয় এবং এভাবে কথা বললে মেয়েটা কষ্ট পাবে ভেবে সে ইচ্ছেটুকু এড়িয়ে গেল। শান্ত কণ্ঠে বলল, যদি বলি সারা জীবনের জন্য? অর্ষা হাসলো। আহনাফ বলল, হাসছেন? হ্যাঁ হাসছি, কারণ কেউ সারা জীবন পাশে থাকে না। আমি থেকে দেখিয়ে দিতে চাই, একজন আপনার বিশ্বাস ভেঙেছে বলে আপনি সবাইকে অবিশ্বাস করতে পারেন না। আমি এখন ভয় পাই, সত্যি মানুষ ভয় পায় আমি। আহনাফ অনেকক্ষণ চুপ করে থেকে বলল, স্বাভাবিক, কিন্তু আমায় একবার বিশ্বাস করা যায়? আমায় নিয়ে এত চিন্তিত হতে হবে না। আপনার আমার প্রতি এত উদারতা দেখে ভালো লাগলো, কিন্তু আমার দায়িত্ব আমি নিতে পারবো। কিভাবে নেবেন? এখন যেভাবে নিচ্ছি। ইয়া রাইট। রাতে কান্না করতে করতে ঘুমাবেন, সকালে ঘুম থেকে উঠে কান্না করবেন, সারাদিন উদাসীন হয়ে থাকবেন, পুরনো স্মৃতি মনে করে ফের কান্না করবেন। ঠিক এইভাবেই নিজেকে সামলাবেন বলে ঠিক করেছেন।
অর্ষা চুপ করে গেল। কথা বলতে চেয়েও পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে। কান্না এসে দলা পাকালো কণ্ঠে, কিন্তু আহনাফকে সেটা বুঝতে দিতে চাইল না সে। আহনাফ নিজে থেকেই বলল, এভাবে কোনো লাইফ চলতে পারে না অর্ষা, বের হতে হবে এখান থেকে। অর্ষা নিজেকে কন্ট্রোলে রাখতে না পেরে কল কেটে দিল। ফোন বন্ধ করে আবারও সে কান্নাকে সঙ্গী করে নিল। এত যন্ত্রণা সহ্য হয় না তার। আর কতগুলো খারাপ দিনের পর ভালো দিন আসবে? আদৌ কি আসবে সেই কাঙ্ক্ষিত ভালো দিন? সকালবেলা শম্পা এসে অর্ষাকে জোরপূর্বকই ভার্সিটিতে নিয়ে গেল। উদ্দেশ্য মন ভালো করা, কিন্তু সবসময় চাওয়া আমাদের ইচ্ছে মতো পূরণ হয় না। আমরা যা চাই তা পাই না, যা পাই অনেক সময় হয়তো চাই না। সৃষ্টিকর্তা যা চান সেটা হবে এই বলেই হয়তো। কলেজে যাওয়ার আগেই অর্ষা দেখতে পেল রিহান সেই মেয়েটাকে নিয়ে রাস্তা পার হচ্ছে। দুজনকেই খুব হাসি খুশি লাগছিল। অর্ষার বুকে যেমন মোচড় দিয়ে উঠল, সেই সাথে নিজের উপর ভীষণ ঘৃণাও হলো। এই মানুষটার জন্য সে দিনরাত কান্না করে যাচ্ছে, যে কিনা দিব্যি হাসি খুশি আছে, ভালো আছে, তাও আবার অন্য কারোর সাথে। অর্ষার চোখ ছলছল করছে। শম্পা অর্ষার হাত শক্ত করে চেপে ধরে বলল, খবরদার, এক ফোঁটা পানিও যেন তোর চোখ থেকে না পড়ে বলে দিচ্ছে অর্ষা। ওই বেঈমানটাকে দেখ আর সে কিভাবে ভালো থাকতে হয়। এরপর কি তুই নিজের ভালোটা বুঝবি না? অর্ষা কোনো জবাব দিল না। সে দুহাতে চোখের পানি মুছে ব্যাগ থেকে ফোন বের করলো। শম্পা বিস্মিত হয়ে বলল, কি করছিস তুই? তাকে ফোন দিচ্ছিস? দিবি না? তোর কি আত্মসম্মান নাই একটু? কেন ছোট হবি ওর কাছে? অর্ষা এবারও কোনো জবাব দিল না। কল লিস্টে গিয়ে নাম্বার ডায়াল করলো। শম্পা আর রাগারাগি করে যাচ্ছে। অর্ষা, আমার কথা শোন প্লিজ, নিজেকে আর ছোট করিস না। হ্যালো, আহনাব চৌধুরী। শম্পার মুখ হঠাৎ করে বন্ধ হয়ে গেল। ওপাশ থেকে আহনাব বেশ অবাক হয়ে বলল, ইয়েস। অর্ষা ফুপিয়ে গেল। আপনি না বলেছিলেন আমাকে ভালো রাখার দায়িত্ব নেবেন? হ্যাঁ বলেছিলাম, আপনি রিজেক্টও করেছিলেন। এখন আমি সেই দায়িত্বটা আপনাকে দিতে চাই। আপনি কাঁদছেন? অর্ষা চুপ হয়ে গেল। কান্নার সময় বা ভীষণ মন খারাপের সময় কেউ এরকম ধরনের প্রশ্ন করলেই কান্নার গতি বেড়ে যায়। আহনাফও কয়েক সেকেন্ড মৌন থেকে বলল, যখন চেয়েছিলাম তখন দায়িত্ব দেননি, এখন নিজে থেকেই বলছেন। এখন তো আমি এভাবে দায়িত্ব নেব না, সরি। বলেই ফোন কেটে দিল আহনাফ। অর্ষা থম মেরে দাঁড়িয়ে আছে। শম্পা জিজ্ঞাসা করলো, কি বললো? বাড়ি যাব। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অর্ষার চোখ বেয়ে। শম্পা আর কিছু জানতে চাইল না। দীর্ঘশ্বাস নিয়ে বলল, চল। মানুষ যেমন অধিক কষ্টে বা শোকে পাথর হয়ে যায়, অর্ষার নিজেকেও এখন তেমনই মনে হচ্ছিল। আহনাফ তো নিজে থেকে এসেছিল, ভালো রাখার দায়িত্ব নিবে বলেছিল। আর এখন যখন অর্ষা সেই দায়িত্বটা দিতে চাইল, তখন মানুষটা এভাবে পিছু হটে গেল। অর্ষা হাসলো বিদ্রুপ করে। নিজের বোকামির জন্য নিজের প্রতি তার করুণা হতে লাগলো। পুরোটা পথে সে শুধু শম্পাকে একটা কথাই বলল, কিছু মানুষ থাকে যাদের কপালে সুখ নেই। আমি হচ্ছি সেই মানুষ, জানিস? শম্পাও কিছু বলতে পারল না। কী বা বলবে সে? কেবল তার ভীষণ দুঃখ হতে লাগলো ভাঙা মেয়েটির জন্য। বাড়ির সামনে এসে দু হাতে চোখ মুছে নিল অর্ষা। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। শম্পাকে নিয়ে ভিতরে প্রবেশ করার পর আমেনা বেগম ব্যস্ত হয়ে বললেন, ফোন দিয়েছি, দেখিসনি? অর্ষা হাতের ফোনের দিকে তাকালো। সাইড বাটনে চাপ দিয়ে দেখলো ফোন সাইলেন্ট করা। আমেনা বেগম আর ওকে কিছু বলতে না দিয়ে ড্রয়িং রুমে নিয়ে গেলেন। সেখানে গিয়ে অর্ষা এবং শম্পা দুজনেই যার পর নাই অবাক হলো। ড্রয়িং রুম ভর্তি মানুষজন। তামিম, ঐশী, তামিমের মা, ওসমান আলম, অর্থী, আহনাফের বাবা মা, আহনাফ এবং তাদের পাশেই বসে আছে কাজী। অর্ষাকে দেখতে পেয়ে আহনাফ বসা থেকে উঠে এলো। অর্ষার মুখোমুখি দাঁড়িয়ে বলল, হঠাৎ আপনার কি হয়েছে আমি জানি না, কেন আমাকে সেই দায়িত্ব দিতে চেয়েছেন তাও জানি না, কিন্তু একবার যখন সেই দায়িত্ব নিজে থেকে দিতে চেয়েছেন তখন সেটা সারা জীবনের জন্য দিতে হবে এবং পাকাপোক্তভাবেই দিতে হবে। এখন শুধু আপনাকে ভালো রাখার দায়িত্ব নয়, হাত ধরতে চাই চিরকালের জন্য, যাতে ছেড়ে যেতে না পারেন, এজন্য সেই ব্যবস্থা করে আপনাকে পেতে চাই। মিথ্যে বলবো না যে আমি আপনাকে ভালোবাসি। আপনাকে আমি এখন ভালোবাসি না, কিন্তু বিয়ে করে ভালোবাসতে চাই। উইল ইউ ম্যারি মি, অর্ষা? অর্ষার কয়েক সেকেন্ড লাগলো পুরো বিষয়টা বুঝতে। এরপর সে ঝাপসা দৃষ্টিতে সবার দিকে তাকালো। সবার মুখাভাবে বোঝা যাচ্ছে তাদের কারো কোনো আপত্তি নেই, বরং সবার চোখে মুখে কেমন যেন একটা সুখের ছাপ। অর্ষা মায়ের দিকে তাকালো। তার মায়ের চোখেও পানি, কিন্তু ঠোঁটে হাসি। তিনি মাথা ঝাঁকিয়ে সায় দিলেন। শম্পাও খুশিতে পাশ থেকে বলল। অর্ষার কিছু ভাবলো না, কেবল আহনাফের চোখের দিকে তাকিয়ে বলল, ইয়েস, আই উইল। আহনাফ ভ্রু কুঞ্চন করে জিজ্ঞাসা করলো, ভেবে উত্তর দিচ্ছেন তো? আমি কিন্তু এখন বেকার।
পাশ থেকে তখন আহনাফের বাবা আতিক চৌধুরী বললেন, নাটক তো তুমি কম জানো না বাবা। তামিম তখন জিজ্ঞাসা করলো, কেন আঙ্কেল, কি হয়েছে? কি হয়নি বলো? আজ আমি অফিসে যাইনি, ড্রয়িং রুমের নিউজ দেখছিলাম। আহনাফ পাশেই ছিল, হঠাৎ দেখি ওর ফোন বাজছে। ফোন নিয়ে রুমে চলে গেল। কয়েক মিনিট বাদেই হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে আমাকে আর তোমার আন্টিকে বলতেছে আমি বিয়ে করব। ওর কথার কি জবাব দেব আর ভেবেই কুল পাচ্ছিলাম না। ছেলের মাথা গেল কি না কে জানে। পরে তোর আন্টি জিজ্ঞেস করলো কাকে বিয়ে করবে। আহনাফ কোনো উত্তর দিল না, শুধু বলল গাড়িতে বলবো, চলো। এরপর গাড়িতে উঠে সব বলল। আর তোকে তো গাড়িতেই কল করে বললাম কাজে নিয়ে আসতে। উপস্থিত সবাই হেসে ফেলল। তামিম হাসতে হাসতেই বলল, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আঙ্কেল। পরে ওর কণ্ঠ শুনে মনে হয়েছিল যে আসলেই হয়তো সিরিয়াস। পরে আমি মা আর কাজিন নিয়ে বাসায় আসার পথে ঐশীকে কল করে সব বললাম। ঐশী আব্বা আম্মাকে বলেছে মনে হয়। এরপর তো আপনারাই এলেন। অর্ষা বিস্মিত হয়ে সব শুনছিল। কলেজে থেকে বাড়িতে আসার পথে জ্যামে পড়েছিল। কতক্ষণই বা ছিল জ্যাম। সব মিলিয়ে বাসায় আসতে 30 থেকে 40 মিনিট লেগেছে। এরই মাঝে আহনাফ সবকিছু ম্যানেজ করে ফেলল, এমনকি অর্ষার বাবা মাকেও। আতিক চৌধুরী বললেন, আমাদের নাকানি চুবানি খাইয়ে এখন বেকারের নাটক করছো না? তোমার জন্য বাসায় ভাত রান্না হলে ওর জন্য হবে। আহনাফ হেসে ফেলল, বলল, তুমি বললে তো হবে না আব্বু, যে আমাকে বিয়ে করবে তার তো উত্তর দিতে হবে। অর্ষা তখনও ঘোরের মাঝে ছিল। তৎক্ষণাৎ জবাব দিতে না পারলেও পরক্ষণেই বলল, আমার সমস্যা নেই। সবাই সমস্বরে বলে উঠল আলহামদুলিল্লাহ। এরপর একদম ঘরোয়া পরিবেশে অর্ষার বিয়ে হয়ে গেল। অল্প সময়ের মধ্যেই বিয়েটা হয়ে যাচ্ছে বলে শপিং করার মতো সময় পায়নি আহনাফ। তবে ওর এক পরিচিত বন্ধু আছে, ওকে কল করে বলে দিয়েছে এমার্জেন্সি একটা বেনারসি শাড়ি কিনে যেন ওর পাঠানোর ঠিকানাতে নিয়ে আসে। এত তাড়াহুড়োতে আহনাফ ওর বাবা মাকে নিয়ে এসেছে যে আসার সময় গহনাও আনতে পারেনি সাজেদা বেগম। এ নিয়ে কিছুক্ষণ তিনি আহনাফকে গালমন্দ করলেন। ওসমান আলম তখন বললেন, সমস্যা নাই বেআইন, বিয়ে তো এখন ঘরোয়াভাবে হচ্ছে, হোক। ঐশীর বিয়ের পর অর্ষার বিয়েটাও আমি ধুমধাম করেই দেব ইনশাল্লাহ। তখন আর কোনো কিছুরই কমতে থাকবে না আশা করছি। এরপর আর কোনো কিছুতে আপত্তি রইল না। দুই পরিবারের সম্মতিতে আহনাফ এবং অর্ষার বিয়ে হয়ে গেল। তামিম আড়ালে গিয়ে আহনাফকে জিজ্ঞাসা করল, বউ নিয়ে যাবি নাকি রেখে যাবি? রেখে যাওয়ার জন্য কি বিয়ে করেছি? হাত ধরেছি যখন, এখন এই মুহূর্তে থেকে ওর সব দায়িত্ব আমার। তামিম ঠোঁট উল্টে বলল, ব্রাভো, আই এম ইমপ্রেসড। আহনাফ মৃদু হাসল। বিকালে অর্ষাকে নিয়ে আহনাফ বাসায় ফিরল। বাড়িতে ফিরে সাজেদা বেগম অনেকগুলো গয়না বের করে অর্ষাকে দিয়ে বললেন, এগুলো সব তোমার, এখান থেকে যেটা তোমার ভালো লাগবে পড়ো, আর বাকিগুলো তোমার কাছে রেখে দাও। না না আন্টি, আমার এসব কিছুই লাগবে না। সাজেদা বেগম গা ঘেঁষে বসলেন অর্ষার সাথে। গালে হাত ছুঁয়ে চোখের পাশে তাকালেন। মুচকি এসে বললেন, দাগ এখনো স্বল্প রয়ে গেছে দেখছি, ব্যাপার না, আমার ছেলে এই আঘাত ভালোবাসা দিয়ে শোধ করে দেবে দেখো। শুধু ওর বিশ্বাসটা কখনো ভেঙো না। ওকে অল্প একটু ভালোবেসো, বিনিময়ে পুরো পৃথিবীও তোমার পায়ের কাছে এনে দেবে। আমার ছেলে বলে যে সাফাই গাইছি এমনটা ভেবো না। একসাথে থাকতে থাকতে তুমি নিজেই সব বুঝতে পারবে। প্রথম দিন বলেছিলাম মন্দ ভাগ্য নিয়ে আর এসো না, আলহামদুলিল্লাহ এবার ভালো ভাগ্য নিয়ে এসেছ। স্বামী সংসার নিয়ে সুখী হও, দোয়া করি মা। অর্ষা কোনো প্রত্যুত্তর করতে পারল না, বিনিময়ে মৃদু হাসল শুধু। সাজেদা বেগম চলে যাওয়ার পর অর্ষা গয়নাগুলো বিছানার একপাশে রেখে দিল। বাড়ি থেকে আনা লাগেজ থেকে এক সেট 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল কাপড় বদলাতে। বের হয়ে দেখলো আহনাফ আলমারি থেকে কাপড় সরাচ্ছে। কি করছেন? জিজ্ঞাসা করলো অর্ষা। আহনাফ পাশ ফিরে তাকিয়ে বলল, ও ফ্রেশ হয়েছেন? মা খাবার নিয়ে অপেক্ষা করছে, আপনি গিয়ে খেয়ে আসুন। আপনি এই অসময়ে কাপড় গোছাচ্ছেন কেন? কাপড় গোছাচ্ছি না, সরাচ্ছি। কেন? আগে তো আমারই সব কাপড় ছড়িয়ে ছিটিয়ে ছিল, মা এসে এসে গোছাতো। এখন তো আপনার কাপড়ও রাখা লাগবে। এক সাইডে সব আমার কাপড়, আর এখানে আপনার সব কাপড় রাখবেন। থাক, আমি রেখে দিচ্ছি। বলেই লাগেজ থেকে কাপড় বের করতে গেল আহনাফ। অর্ষা হাতের বেনারসিটা তড়িঘড়ি করে বিছানার উপর রেখে আহনাফের হাত চেপে ধরে বলল, না না, আমিই পরে রেখে দেব। এইভাবে উড়ে এলেন কেন? কোথায় উড়লাম? উড়েই তো এলেন। আমি তো আপনার কাপড় নিয়ে পালিয়ে যাব বলিনি, গুছিয়ে দেব বলছি। বললাম তো আমি পারবো।
আমি রাখলে সমস্যা কোথায়? সমস্যা আছে, আপনি বুঝবেন না। মেয়েদের অনেক দরকারি জিনিস থাকে। আহনাফ কিছুক্ষণ হতবিহ্বল হয়ে তাকিয়ে থেকে বলল। আচ্ছা, আপনি তাহলে খেয়ে আসুন। বলে সে বিছানায় গিয়ে শোয়ার জন্য বসলো। অর্ষা বলল, আপনি খাবেন না? না, আপনার বাসায় যা খাইয়েছে 2 দিন আরও না খেয়ে থাকতে পারবো। আপনি যান, বাসায় তো ঠিকমতো খেলেনি না তখন। অর্ষা মাথা নাড়িয়ে চলে যাচ্ছিল। আহনাফ বিছানার উপর থেকে শাড়ি সরাতে গিয়ে বলল, এটাই কি সেই দরকারি জিনিস যেগুলো লাগেজে আছে বলে ধরতে দেননি? অর্ষা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে দেখলো আহনাফের হাতে ব্লাউজ এবং ইনার, যেটা সে ব্লাউজের ভেতর পড়েছিল। তার ইচ্ছে করছিল মাটিতে মিশে যেতে। তখন সে ধমক দিয়ে বলল, আশ্চর্য, রাখেন ওটা, রাখেন বলছি, যত সব। লজ্জা এড়াতে রাগ দেখে অর্ষা দ্রুত প্রস্থান করলো। আহনাফ ভ্রুকুচকে স্বগতোক্তি করে বলল, আমার কি দোষ? খাওয়া দাওয়া শেষ করে অর্ষা আর আহনাফের রুমে গেল না। সাজেদা বেগমের রুমে বসে শ্বশুর শাশুড়ির সাথে গল্প করছিল। আহনাফের বোন আশা বিয়েতে উপস্থিত থাকতে পারেনি তখন, তাই এখন ভিডিও কলে কথা বলল অর্ষা। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে অর্ষা সাজেদা বেগমের সাথে রান্নাঘরে গেল সন্ধ্যার নাস্তা বানানোর জন্য। সাজেদা বেগম বললেন, তোমার এসব কিছুই করা লাগবে না মা, তুমি রুমে যাও, গিয়ে দেখো আহনাফ কি করে। এই সন্ধ্যায় ঘুমাচ্ছে কিনা কে জানে। সমস্যা নেই, নাস্তা বানিয়েই পরে রেখে দিচ্ছি। পাগলি মেয়ে, আমি পারবো তো। আমিও পারবো। সাজেদা বেগম না পেরে রাজি হলেন। দুজনে মিলে নাস্তা বানিয়ে নিল। বাড়ির মেয়ের তখন রাতের রান্নাবান্নার জোগাড় করছিল। এখন গিয়ে আহনাফকে ডাকো, বললেন সাজেদা বেগম। অর্ষা মাথা নাড়িয়ে রুমে চলে গেল। গিয়ে দেখলো বিছানায় নেই আহনাফ, কিন্তু শাড়িটা সুন্দর করে ভাঁজ করে রাখা। নিশ্চয়ই সে ভাঁজ করেছে। অর্ষা বারান্দায় গেল। একটা সুন্দর দোলনা আছে সেখানে। আহনাফ দোলনায় বসে দোল খাচ্ছিল আর আকাশের দিকে তাকিয়েছিল। অর্ষা মৃদুস্বরে বলল, নাস্তা করতে ডাকি আপনাকে। বর্ষা, আহনাফ এক হাত বাড়িয়ে দিল। অর্ষার অস্বস্তি হচ্ছিল ভীষণ। হাত বাড়াবে নাকি বাড়াবে না বুঝতে পারছিল না। অবশেষে সে হাত বাড়ালো। আহনাফ ওর হাত ধরে নিজের পাশে বসালো। দোলনায় দোল দিতে দিতে জিজ্ঞাসা করলো, আপনি খুশি তো? অর্ষা ছোট করে বলল, ছেড়ে যাবেন না তো আমায়? অর্ষা তাকালো আহনাফের মুখের দিকে। আহনাফ তখন অর্ষার হাত ধরেছিল। অর্ষা দীর্ঘশ্বাস নিয়ে বলল, না। একটা চুমু খাই? আহনাফের হঠাৎ এমন আবদারে আরো বেশি অস্বস্তি তাকে চেপে ধরছিল। সে তো এখনও তার অতীতেই আটকে আছে। বের হতে না পারলে সে কিভাবে আহনাফের সাথে সহজ হবে? আবার আহনাফকে সে না বলবে কিভাবে? যে মানুষটা ওর এক কথাতেই দায়িত্ব নিয়েছে, বিয়ে করেছে তাকে, তো সে কষ্ট দিতে চায় না কোনোভাবেই, কিন্তু তার সময়েরও প্রয়োজন আছে। আহনাফ হেসে বলল, ভয় নেই, আকাঙ্ক্ষা কিংবা প্রণয়ের চুমু নাই, ভরসার চুমু দেব। তবে আপনি রাজি না হলে জোর করব না। অর্ষা ভ্রুকুচকে বলল, ভরসার চুমু? কেন চেনেন না? বেশ, আমি চিনিয়ে দিচ্ছি। বলেই অর্ষার দুগালে হাত রেখে কপালে আলতো করে চুমু খেলো আহনাফ। অর্ষার কেন জানি না ভালো লাগার চোখে পানি জড়ো হয়ে গেল। রাতে ঘুমাতে গিয়ে আরো বেশি অস্বস্তিতে পড়তে হলো অর্ষাকে। মন মস্তিষ্কে এখনও রিহান। সে তো ভাবেনি ভাগ্যের পরিবর্তন এমন নিদারুণভাবে ঘটবে। রিহানের বদলে অন্য কেউ স্বামী হবে, তার সাথে বেড শেয়ার করতে হবে। দৃশ্যগুলো পরিকল্পনা করতেই শরীরে কাঁটা দিয়ে উঠল অর্ষার। আহনাফ শুয়ে শুয়ে ফোন চাপছিল। অর্ষাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? অর্ষা গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, কিছু না। আমি কি অন্য রুমে ঘুমাবো? কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এমনটাই চাচ্ছেন। অর্ষা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি কিছুই চাই না। এরপর সে খাটে উঠে একপাশ ফিরে শুয়ে পড়ল। আহনাফ দোনমোনা করে উঠে লাইট অফ করে নিজেও শুয়ে পড়ল। সকালে তার ঘুমও ভাঙল। যেই কাত হয়ে শুয়েছিল সেই কাত হয়েই পাশ ফিরে দেখল অর্ষা তখনও ঘুমাচ্ছে। ওর ছোট কাটা চুলগুলোতে প্রায় অর্ধেক মুখ ঢেকে গেছে। চুলের সাইজ এখন এমনই যে বেনি করারও উপায় নেই। জুটি করলেও ছোট চুল বিধায় বেরিয়ে যায়। আহনাফ একটা দীর্ঘশ্বাস নিল। অর্ষার মুখের উপর থেকে চুল সরাতেই হু হু করে কেঁদে উঠল অর্ষা। আহনাফ হকচকিয়ে উঠে বসলো। নিজেকে ধাতস্থ করে বুঝতে পারল অর্ষা বোধ হয় আরো অনেকক্ষণ ধরেই কাঁদছে। কি হয়েছে জানতে চাইল আহনাফ। অর্ষার চোখ বন্ধ, কিন্তু পানি অবিরতভাবে পড়ছে। আহনাফ সংশয়ে জিজ্ঞাসা করলো, আমি কি ঘুমের মধ্যে কিছু করেছি? অর্ষার কোনো জবাব এলো না। আহনাফ ওকে উঠিয়ে বসালো, চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে কিছু না বললে আমি বুঝবো কিভাবে? আমাকে বলুন। অর্ষা ফুপিয়ে ফুপিয়ে বলল, আমার ওর কথা মনে পড়ছে। আহনাফ কিছুক্ষণ বুঝতে পারল না যে কি করবে বা কি বলবে। বইয়ের চোখে প্রাক্তনের জন্য পানি নিশ্চয়ই সহ্য করার মতো নয়, কিন্তু সে তো অর্ষার অবস্থান সম্পর্কেও অবগত। কতটা ভেঙে গেছে এই মেয়ে, এটা তার চেয়ে বেশি ভালো আর কে বুঝতে পেরেছে।
রাগ কিংবা অভিমানের বদলে অর্ষার জন্য আহনাফের ভীষণ মায়া হলো। এতটা ভালোবাসার পরও ঠকে গেল মেয়েটা। আর আফসোস হতে লাগলো তার রিহানের জন্য। এমন ভালোবাসা কেউ পায়ে ঠেলে দেয়? আহনাফ কোনো কিছু বলল না। আলগোছে অর্ষার মাথাটি তার বুকে রাখলো। এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে অর্ষার চুলে বিলি কেটে দিতে লাগলো। আশকারা পেয়ে অর্ষার কান্নার গতি বাড়ে। তার এখন আহনাফকে খড়কুটোর ন্যায় মনে হচ্ছিল। মানুষ যখন সর্বহারা হয়ে যায়, কোথাও আর কোনো পথ থাকে না, বেঁচে থাকার কোনো অবলম্বন থাকে না, তখন মানুষ এক মুঠো খড়কুটো পেলেও সেটা আঁকড়ে ধরে বাঁচতে চায়, যেমনটা এখন অর্ষা চাইছে। সে আহনাফকে জড়িয়ে ধরে হাউমা করে কাঁদতে কাঁদতে বলল, আমি খুব বাজে, খুব খারাপ। আমার মতো অলক্ষণে খারাপ মেয়েকে আপনি কেন বিয়ে করতে গেলেন? আপনার উচিত হয়নি আমার মতো মেয়েকে বিয়ে করা। আমি ভালোবাসার মতো মেয়ে না, আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নই। আপনি অনেক বেটার পেতেন। কেন আপনার জীবনটা নষ্ট করতে গেলেন? আহনাফ বলল, বোকা মেয়ে, সরি বোকা বউ। কে বলেছে তুমি ভালোবাসার মতো মেয়ে নাও? তুমি জানো তুমি কতটা মিষ্টি মায়াবী, তুমি অলক্ষণে নাও, তুমি ভাগ্যবতী, তুমি হিরে। তোমাকে যারা চিনতে পারিনি ওটা তাদের ব্যর্থতা। তোমাকে বিয়ে করে জীবন নষ্ট করিনি। তুমিও ভাঙা মনের, আমিও তাই। আমি জানি একজন ভাঙা মনের মানুষ অন্য একটা ভাঙা মনের মানুষের কষ্ট বোঝে, তাই তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না আমি জানি। আর আমার তো বেটার দরকার নেই, আমার তো বেস্ট তুমি আছো, আমার বেস্ট বউ, আমার বেস্ট অর্ষা। এরপর সে অর্ষার মাথা বুক থেকে সরিয়ে দু হাতের আজলায় নিল, চোখের দিকে তাকিয়ে বলল, আর শোনো, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, বিনিময়ে এখন ভালোবাসা না দাও, একটু প্রশ্রয় না হয় দিও। বলেই সে অর্ষার ঠোঁটে গাঢ় করে চুমু এঁকে দিল। অর্ষা কোনো প্রতিবাদ করলো না, ঠিক সায়ও দিল না, তবে চুপ করে রইল সে। সকালে নাস্তা করে আহনাফ রেডি হচ্ছিল। অর্ষা রুমে এসে জিজ্ঞাসা করলো, কোথাও যাচ্ছেন? কোথায়? এসে বলবো। ও, কিছু বলবে? অর্ষা দুদিকে মাথা নাড়িয়ে রুমে চলে গেল। গতকাল রাতে চুমুটা স্বাভাবিকভাবে নিতে পারলেও সকালে চুমু এতটা স্বাভাবিকভাবে নিতে পারেনি অর্ষা। লজ্জায় এরপর থেকে সে আহনাফের দিকে তাকাতে পারছিল না। আবার সে চেষ্টাও করছে নিজেকে স্বাভাবিক দেখানোর, কিন্তু আহনাফ যখন আবারও তুমি বলে সম্বোধন করে তখন লজ্জাটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। আহনাফ চলে যাওয়ার পর অর্ষা শম্পাকে কল দিল। আহনাফ মায়ের থেকে দোয়া নিয়ে বের হয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য। গতকাল রাতেই তার কল এসেছে, কিন্তু এ ব্যাপারে কাউকে সে কিছু বলেনি। জবটা হয়ে গেলে বাড়ি এসে একেবারে সারপ্রাইজ দেবে সবাইকে, বিশেষ করে অর্ষাকে। সে বলবে, তুমি মোটেও অলক্ষণে নাও, তুমি তো আমার লক্ষ্মী। আনমনে হাসলো সে। হঠাৎ তার নিজেকে ভীষণ সুখী মানুষ মনে হচ্ছে। বাড়িতে ফেরার একটা তাড়া অনুভব করছে। বাড়িতে একটা নতুন মানুষ আছে, এটা ভাবলেই তার আনন্দ উপচে পড়ে। সেই মানুষটা আবার তারই বিশেষ কেউ। আহনাফের নিজের প্রতি কনফিডেন্স আছে। তার মন বলছে চাকরিটা হয়ে যাবে, এখন বাকিটা আল্লাহ ভরসা। অফিসে গিয়ে দেখলো তার মতো আরও অনেকেই ইন্টারভিউ দিতে এসেছে। তার সিরিয়াল নং 19। এই ইন্টারভিউ কখন শেষ হবে কে জানে। সে একপাশে চুপচাপ বসে রইল, বাকিরা আলাপ আলোচনা করছে, পরিচিত হচ্ছে। কিন্তু আহনাফের মাঝে এসব নিয়ে কোনো হেলদোল নেই। সে ভাবছে অর্ষার কথা, কবে সে মেয়েটাকে সুখী করতে পারবে, কবে অর্ষাকে মন থেকে হাসতে দেখবে, সেই দিনটার অপেক্ষা করছে সে। একবার ভাবলো অর্ষাকে একটা কল করবে, পরক্ষণে আবার ভাবনা বাদ দিল। ঘড়িতে সময় দেখতে দেখতে অবশেষে তার ইন্টারভিউয়ের সময় এলো। ইন্টারভিউ সে কনফিডেন্সের সাথেই দিয়েছে। রেজাল্ট তারা আগামীকাল কল করে জানাবে। তবে আহনাফের বিশ্বাস জবটা তার হয়েই গেছে। সে খুশি মনে বাড়ি ফেরার পথে ফুলের দোকান থেকে একটা বেলি ফুলের মালা কিনে নিল। মেয়েরা ফুল পছন্দ করে, বিশেষ করে স্বামী কিংবা ভালোবাসার মানুষ ফুল উপহার দিলে সেই উপহারটা তারা আরও বেশি ভালোবাসে। বাড়ি ফিরতে ফিরতে তার সন্ধ্যা হয়ে গেছে। দরজা খুলে দিয়েছেন সাজেদা বেগম। তিনি কিছুটা রাগী স্বরে বললেন, সারাদিন কোথায় ছিলি তুই? হুট করে বিয়ে করলি, কোথায় একটু মেয়েটাকে সময় দিবি তা না করে নিজে টোটো করে ঘুরে বেড়াচ্ছিস। অর্ষা কোথায়? রুমে, ঠান্ডা লেগেছে, তোর বাবা ওষুধ এনে দিয়েছে, খাইয়ে দিয়েছে, এখন ঘুমোচ্ছে। শোন, যদি মেয়েটাকে ভালোই না রাখতে পারিস তাহলে শুধু শুধু বিয়েটা কেন করতে গেছিস? সারাদিন মন মরা হয়ে থাকে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে নেওয়া লাগে। দুম করে মনে চাইলো আর বিয়ে করলাম, এমন তো হয় না, তাই না? ওর অবস্থাও তো জানিস তুই। সরি মা। বলে আহনাফ নিজের রুমের দিকে পা বাড়ালো। এখন মনে হচ্ছে মনের কথা শুনে ফোন করাটা উচিত ছিল। সারপ্রাইজ দিতে গিয়ে উল্টো মেয়েটাকে সে কষ্ট দিয়ে ফেলেছে। বিছানায় পাশে বসতেই চোখ মেলে তাকালো অর্ষা। চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। আহনাফ ওর কপালে হাত রেখে বলল, জ্বর তো এসেছে দেখছি, সকালে তো ভালোই ছিলে। অর্ষা মৃদুস্বরে বলল, অসুখ কি বলে আসে? আহনাফ চুপ হয়ে গেল। কথা তো সত্যি। সে জবাব না দিয়ে বলল, ওষুধ খেয়েছো? আমাকে একটা ফোন দাওনি কেন? ফোন দিলে কি হতো? আমি আরো আগে আসার চেষ্টা করতাম। সত্যি? অবশ্যই। হাসছো কেন?
এমনি। নিশ্চয়ই ওর কথা ভেবে হাসছো অর্ষা। সবসময় তো রিহানের সাথে আমার কম্পেয়ার করলে চলবে, তাই না? তুমি রিহানকে অনেক সুযোগ দিয়েছো, ভালোবাসা দিয়েছো। ও হয়তো তোমার ভালোবাসার মূল্য দেয়নি, তাই বলে যে আমিও একই রকম হব এটা তুমি ততদিন পর্যন্ত বলতে পারবে না যতদিন না তুমি আমাকে কোনো সুযোগ দিচ্ছ। সরি, আমি আপনাকে হার্ট করতে চাইনি। আমি হার্ট হইনি, রেস্ট নাও। অর্ষা হাসলো। আহনাফ বলল। আহনাফ আলমারি থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। অর্ষা চোখ বন্ধ করতেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মনে পড়ে গেল ক্লান্তিকর অতীতের অংশ। সেবার অর্ষার শরীর খুব খারাপ হয়েছিল, বিছানায় পড়েছিল 3 দিন। রিহানের সাথে কোনো যোগাযোগ ছিল না, জানতো না সে অর্ষার অসুস্থতার কথা। অর্ষা নিজেই রিহানকে কল দিয়ে বলেছিল, একটু দেখা করবে প্লিজ, শরীরটা খুব খারাপ লাগছে। শরীর খারাপ? ডাক্তার দেখাও। আমি এখন আসতে পারবো না বাবুই, আমার কাজ আছে। টাকা আছে নাকি পাঠিয়ে দেবো? ব্যস্ত কণ্ঠে বলল রিহান। অর্ষা অনেকক্ষণ চুপ করে থেকে বলল, রিহান, আমি অসুস্থ হলে ডাক্তার দেখানোর মতো টাকা আমার বাবার আছে। আমার তোমার সঙ্গ দরকার ছিল। আমার খুব ইচ্ছে করছিল তুমি আমার পাশে বসে আমায় একটু জড়িয়ে ধরো, আমার কপালে হাত রাখো। তুমি তো জানো। রিহান প্লিজ একটু দেখা করো, 5 মিনিটের জন্য। পরে ফোন করছি বলেই কল কেটে দিয়েছিল রিহান। অর্ষা তা অনেকক্ষণ ফোন কানে নিয়ে চুপ করে বসেছিল। তার দু চোখ বেয়ে টুপটুপ করে পানি পড়ছিল সেদিনও। কল্পনা শেষ হওয়ার পরও অর্ষার চোখ বেয়ে পানি পড়ছে। সে শোয়া থেকে উঠে বসলো। আহনাফ ফ্রেশ হয়ে এসে বারান্দায় চলে গেছে। অর্ষাও গুটি গুটি পায়ে বারান্দায় গেল। দেখলো আহনাফ একটা নয়নতারা ফুল ছিঁড়ে ঘুরে দাঁড়িয়েছে রুমে আসার জন্যে। বারান্দার দরজায় অর্ষাকে দেখে ব্যস্ত হয়ে বলল, এ কি তুমি অসুস্থ শরীর নিয়ে উঠে এসেছো কেন? আমি তো যাচ্ছিলাম। অর্ষা চুপচাপ ক্লান্ত চোখে তাকিয়ে আছে। আহনাফ হেসে নয়নতারা ফুলটা অর্ষার কানের পিঠে গুজে দিয়ে বলল, তোমার জন্যই নিলাম, সুন্দর লাগছে। তোমার জন্য আরেকটা গিফট আছে, রুমে চলো, দিচ্ছি। অর্ষা প্রসঙ্গের একদম বিপরীতে গিয়ে আহনাফকে বিস্মিত করে দিয়ে বলল, একটু বুকে নেবেন? শুষ্ক আবহাওয়া হঠাৎ করে যেন সতেজ হয়ে উঠেছে। শীতেও শীতল হাওয়া ভালো লাগছে। বুকের ভিতর সূক্ষ্ম একটা চিনচিনে ব্যথাও অনুভব করতে পারছে আহনাফ। সে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ক্লান্ত বিধ্বস্ত অর্ষার মুখপানে। এমন আবেদন নিবেদন উপেক্ষা করে সেই সাহস হয় কোন পুরুষের? আহনাফের নীরবতায় আঘাত হানছে অর্ষার বুকে। সে মলিন দৃষ্টিতে তাকিয়ে নিচু স্বরে শুধালো, নেবেন না? আহনাফ জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না। দুহাত প্রসারিত করে মুচকি হেসে কাছে ডাকলো। অর্ষার শুষ্ক মলিন ওষ্ঠেও ফুটে উঠল তখন একচিলতে হাসি। এগিয়ে এসে ঠাঁই নিল আহনাফের বুকে। কান্নায় ভিজিয়ে দিতে লাগলো আহনাফের টি শার্ট। মেয়েটা এত কাঁদে। আহনাফও জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে বলল, তোমায় কবে হাসতে দেখবো বলো তো? অর্ষা জবাব দিল না। তার কোনো কথা বলতে ইচ্ছা করছে না এখন। শরীর ক্লান্ত লাগছে। কখন যে শরীরের ভার ছেড়ে দেবে কে জানে। জড়িয়ে ধরার বাঁধনও আলগা হচ্ছিল। আহনাফ সেটা বুঝতে পেরে অর্ষাকে কোলে নিয়ে দোলনায় বসলো। অজানা এক প্রশান্তিতে চোখ বুজে এলো অর্ষার। আহনাফের শার্ট আঁকড়ে ধরে সে খুব স্বল্প সময়ের মাঝেই আহনাফের বুকে ঘুমিয়ে পড়ল। তামিম ও ঐশীর বিয়ের ডেট কাছাকাছি চলে এসেছে। তাই বিয়ের 1 সপ্তাহ আগেই অর্ষা বাবার বাড়ি চলে যায়। তবে গিয়েও তার স্বস্তি ছিল না। উঠতে বসতে আহনাফ ফোন দিয়ে খবর নিচ্ছিল। এক পর্যায়ে তো উঠতেই ঘরভর্তি মানুষের সামনে বলেই ফেলল, আপু, ভাইয়া তোমাকে এত ফোন করে কেন? আমরা কি তোমাকে বিক্রি করে দিচ্ছি? বাড়ির মানুষ বিষয়টা কিভাবে নিয়েছে অর্ষার জানা নেই। তবে সে ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। আমেনা বেগম বিষয়টা বুঝতে পেরে চোখ রাঙালেন ছোট মেয়ের উপর। ভয়ে তখন চুপসে গেলেও অর্থে দমে যাওয়ার পাত্রী নয়। সে তককে তককে আছে যে আহনাফ আবার কখন ফোন করবে। এবার ফোন করলেই সে রিসিভ করবে বলে ভেবে রেখেছে। জেনেই ছাড়বে সে এতবার ফোন দিয়ে কি জানতে চায় ভাইয়া। বিয়ের দিন বরযাত্রী নিয়ে তামিম আসার পর অর্ষার বান্ধবী কাজিন সবাই মিলে গেট ধরে চাঁদা আদায় করার জন্য। অর্ষা তখনই একটা বিষয়ে লক্ষ্য করেছে। মেয়েদের ভীষণ আগ্রহ রয়েছে আহনাফকে নিয়ে, বিশেষ করে একজন মেয়ের বেশি। খবর নিয়ে অর্ষা জানতে পেরেছে মেয়েটা তামিমের খালাতো বোন। তামিম এবং আহনাফ যেহেতু ছোটবেলার বন্ধু, সেই সূত্রে আহনাফকে মেয়েটা ভালো করেই চেনে। বলা বাহুল্য একটা ভালো লাগা তার আছে। মেয়েটার নাম সিনথিয়া। দেখতে আহামরি নয়, তবে আল্লাহর সব সৃষ্টি তো সুন্দর। সেই সুন্দরকে তখনই অসহ্য লাগে যখন সে খুব প্রিয় কারো নিকট আসার চেষ্টা করে। এই যেমন সিনথিয়াকে এখন অর্ষা একদমই সহ্য করতে পারছে না। দুজনের বিয়েটা ঘরোয়াভাবে হওয়াতে বাইরের কেউই জানে না আহনাফ কিংবা অর্ষা বিবাহিত। এজন্যে বোধহয় সিনথিয়া এমন করছে। আর কেউ না জানুক, অর্ষা তো সব জানে, আহনাফও জানে। আর সব জেনে অর্ষা এসব সহ্য করতে পারছে না। তার নিজেকে ভীষণ হিংসুটে মনে হচ্ছে। কিন্তু কেন? তবে কি সে আহনাফকে ভালোবাসতে শুরু করেছে? বোনের বিয়েতে অর্ষার আনন্দ করা হলো না।
সিনথিয়ার জন্য তার আনন্দ মাটি হয়ে গেছে। সবার সামনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও ভেতরটা অস্বস্তিতে ভরেছিল। তার বারবার মনে হচ্ছিল আহনাফকে বিয়ে করাটা একদম ঠিক হয়নি। রিহানের পাশে অন্য মেয়েকে দেখার যে ভীতি অর্ষার মাঝে প্রবেশ করেছে, সেই ভীতির জের ধরেই আহনাফকে বিয়ে করাটা তার ভুল সিদ্ধান্ত মনে হচ্ছে। কারণটাও পরিচিত। সে আহনাফের পাশে সিনথিয়াকে সহ্য করতে পারছে না, আর না পেরেছিল মানতে আহনাফের প্রশ্রয় দেওয়াকে। রাতে ঐশীকে বিদায় দিয়ে অর্ষা নিজের রুমে চলে আসে। তার ভীষণ কান্না পাচ্ছে। বোনের বিয়ে হয় নাকি আহনাফের জন্য বুঝতে পারছে না, আর না রিহানের কথা মনে পড়ছে তাও সে বুঝতে পারছে না। কিন্তু তার ভীষণ কষ্ট হচ্ছিল। নিজেকে একটা আগাছা পরগাছা মনে হচ্ছিল। রুমের দরজায় নক করার শব্দ পেয়ে চোখের পানি মুছে অর্ষা বলল, দরজা খোলাই আছে। দরজা ঠেলে ভেতরে ঢুকে অর্থি বলল, আপু, আহনাফ ভাইয়া এসেছে, আমি যাই। অর্ষা জবাব দিল না। বিয়ে বাড়িতে কাছে না আসতে পারলেও আহনাফ বেশ ভালো করেই বুঝতে পেরেছে যে অর্ষার মন মেজাজ কোনো কারণে ভালো নেই। তাই সে তামিমের বাড়ি থেকে আবারও ব্যাক করেছে অর্ষার বাসায়। এর মাঝে বেশ কয়েকবার সে অর্ষাকে কলও করেছিল, মেসেজও করেছিল, কিন্তু অর্ষা কোনো রেসপন্স করেনি। এখনো অর্ষাকে নিশ্চুপ থাকতে দেখে আহনাফ শুধালো, বলো কি হয়েছে তাহলে? অর্ষা ফোপানো স্বরে বলল, কিছু না। বলে কাঁদছো কেন? আপুর জন্য। বলো কি হয়েছে? তাহলে কাঁদছো কেন? মিথ্যা বলছো কেন? আপুর আগে তোমার বিয়ে হয়েছে, তুমি আগে শ্বশুরবাড়ি গেছো, বিয়ের আয়োজন শেষ হলেই আবার চলে যাবে। এমন না যে তুমি এখানেই থাকবে। তাহলে আপুর জন্য কাঁদবে কেন? এত কৈফিয়ত তো আমি দিতে পারবো না। বাই এনি চান্স তুমি কি আমার উপর রেগে আছো? আপনার উপর কেন রাগ করতে যাব? তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। আমি কি কিছু করেছি? অর্ষা এবার কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতেই বলল, আমি কারো ভালোবাসা পাওয়ার মতো মেয়ে নই। আমি ভালোবাসা ডিজার্ভ করি না। এসব কি কথাবার্তা? এগুলো বলতে নিষেধ করেছি না? মিথ্যে তো কিছু বলিনি। আমাকে বলবে তো কি হয়েছে, না বললে আমি বুঝবো কি করে? আমি কিছু বলতে চাই না। আমাকে ভালো না লাগলে ছেড়ে দিতে পারেন, নিজের পছন্দ মতো বিয়ে করতে পারেন। আবার অর্ষা এসব বাজে কথা বলবে না। ছেড়ে দেবো মানে কি? ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করেছি? আমি কি ওই টাইপ ছেলে? আমার কোনো পছন্দ নেই কোথাও। থাকলে তোমায় নিশ্চয়ই বিয়ে করতাম না। তাই? সত্যিই নেই? নিজের চোখেই তো সব দেখলাম। কি দেখছো? ওই যে সিনথিয়া আপুর সাথে যা করলেন আজ, পারলে তো কোলে নিয়েই বসতেন, খাইয়ে দিলেন। আহনাফ কয়েক সেকেন্ডের জন্য ভড়কে গেল, কিছুই বলতে পারল না। পরক্ষণেই হেসে ফেলল, বলল, আর ইউ জেলাস? অর্ষা চুপ করে রইল। আহনাফ নিজেই বলল, সিনথিয়াকে আমি সেই ছোটবেলা থেকে চিনি। ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করো। আর ওকে তো আমি ছোট বোনের মতোই দেখি, স্নেহ করি। কিন্তু সে তো আপনাকে ভাইয়ের নজরে দেখে না, অন্য কিছু ভাবে। এটা তোমার ভুল ধারণা। আমার কোনো ভুল ধারণা নেই, আমি বুঝি। এতটাও অপচ নই আমি। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের চোখের ভাষা বোঝার মতো ক্ষমতা আমার আছে। ওকে ফাইন, ও আমাকে পছন্দ করলেই বা কি? আমি তো ম্যারিড, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার মিথ্যে অভিনয় করবেন না। সত্য মিথ্যার পার্থক্য বোঝো না এখন? ওর প্রতি আমার কোনোই অন্যরকম কিছু নেই। আমার সকল অনুভূতি এবং সর্বস্ব জুড়ে এখন শুধুই তুমি। আমি আমার অর্ষাকে ভালোবাসি, আর কাউকে নয়। অর্ষার জবাব না পেয়ে আহনাফ হাত ধরল, চোখের পানি মুছে দিয়ে বলল, একটুতেই যে বন্যা বানিয়ে ফেলো সুন্দর চোখ দুটোই, এটা কি ঠিক? অর্ষা তাকালোও না। আহনাফ ওর দু গালে হাত রেখে বলল, ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি। বৃষ্টিতে অর্ধভেজা অবস্থায় বারান্দায় দাঁড়িয়ে আছে অর্ষা। দৃষ্টি তার আকাশের দিকে, দুহাত ভর্তি বৃষ্টির পানি। মনের ভিতর কেমন যেন অস্থিরতা কাজ করছে। কেন এমন হচ্ছে কে জানে। আহনাফ অফিসে জয়েন করার পর থেকেই কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। বাড়িতে এসেও অফিসের কাজ করে মাঝে মাঝে। সেই সময়টুকু অর্ষা নিজের মতো করে থাকে। মনের অশান্তির কথা কাউকেই বলতে পারে না, আহনাফকেও না। শুনতে খারাপ লাগলেও সত্য যে অর্ষা এখনও রিহানকে ভুলতে পারেনি। সহজও নয় সব। সবার সামনে অভিনয় করতে হয় ভালো থাকার, ভুলে থাকার। কিন্তু চাইলে কি সম্ভব এত সহজে ভুলে যাওয়া? এত স্মৃতি, মুহূর্ত, সবই কি মুহূর্তে ভুলে যাওয়া সম্ভব? হয়তো সম্ভব কিছু মানুষদের জন্যে। ওইসব মানুষদের জন্যেই যারা অবলীলায় মানুষকে ঠকাতে পারে, প্রতিনিয়ত ঠকিয়ে যায়, প্রতারণা করে। সেই সব মানুষ বোধহয় চাইলেই পারে যে কোনো মানুষ কিংবা স্মৃতি সময়গুলোকে তুড়িতেই ভুলে যেতে। বিছানার উপর ফোন বাজছে। রিংটোন শুনে ওড়নায় হাত মুছে রুমে চলে এলো অর্ষা। শম্পা ফোন করেছে। কল রিসিভ করার পর শম্পা ব্যস্ত কণ্ঠে বলল, কিরে, তুই আজ ক্লাসে আসিসনি কেন? এই বৃষ্টির মধ্যে ক্লাসে যাব? কাল রাতে তো এটা বলিসনি যে বৃষ্টি হলে আসবি না। বৃষ্টি দেখেও যাওয়ার আগে আমাকে একবার জানাবি না তুই? না বলেই চলে গেলি কেন? ওরে আমার প্রিন্সেস রে, সব কিছু তোমায় বলে করতে হবে? শোন, 20 মিনিট সময় দিলাম, জলদি রেডি হয়ে ক্যাম্পাসে চলে আসবি। কোনো এক্সকিউজ আমি শুনবো না। রাখছি।
বলেই কেটে দিল শম্পা। অর্ষা দোনমনায় পড়ে গেছে যে কি করবে। পরবর্তীতে সে মনকে মানালো সে যাবে। এভাবে ঘরে বসে বোরিং হওয়ার চেয়ে ক্লাস করলে শম্পার সাথে এর সময় কাটালে হয়তো ভালো লাগবে। সে রেডি হয়ে ক্লাসে যাওয়ার পূর্বে শাশুড়িকে বলার সাথে সাথে আহনাফকেও একটা টেক্সট করে জানিয়ে দিল। কোথায় গেলে সে সবসময় আহনাফকে আপডেট দিয়ে রাখে, এতে মানুষটা নিশ্চিন্তে থাকে। বৃষ্টি তেমন না থাকলেও সাজেদা বেগম জোর করে অর্ষার হাতে ছাতা গুজে দিলেন। বাড়ির সামনে থেকে অর্ষা রিক্সা নিয়েছে। বাস স্টপেজে গিয়ে সে বাসের জন্য অপেক্ষা করতে লাগলো। বৃষ্টির দিনেও যে বাসে এত ভিড় থাকতে পারে ধারণা ছিল না অর্ষার। তাই একটু বেশি ভাড়া দিয়ে হলেও সে সিএনজিতে যাবে বলে ঠিক করলো। হাত বাড়িয়ে বেশ কয়েকটা সিএনজি থামিয়েও দামে মেলেনি বলে সেগুলো ছেড়ে দিতে হয়েছে। ছাতা মাথায় সে অন্য সিএনজির জন্য অপেক্ষা করতে লাগলো। একটা সিএনজি আসতে দেখে সে কিছুটা এগিয়ে গেল। সিএনজি এসে তার সামনেই থামলো। মামা কলেজ গেট। এইটুকু ও বলেই থেমে গেল অর্ষা। সিএনজিতে মাস্ক সানগ্লাস পরা এক যুবককে বেরিয়ে আসতে দেখে সে দমে গেল। তাকে আর কারো চেনার ক্ষমতা না থাকলেও অর্ষা খুব ভালো করে চিনতে পেরেছে। এই মানুষটার সবকিছুই তো তার পরিচিত। বুকের ভেতর কেমন যেন একটা চিনচিনে ব্যথা করছে, অস্বস্তি বোধ লাগছে। সে একদৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, কিন্তু আশাহতের বিষয়ে রিহান যেন অর্ষাকে চিনতেই পারেনি এমনভাবে চলে গেল। অর্ষা তাচ্ছিল্য করে হাসল। চোখের কোটরে তার পানি চিকচিক করছিল। রিহানকে দেখে তার মনে হলো আসলে রিহান নয়, যেন সেই রিহানের সাথে চিট করেছে, নতুবা এমন আচরণ করে কি করে কেউ। কই যাবেন আপা? ড্রাইভারের প্রশ্নে নিজেকে সামলানোর চেষ্টা করলো অর্ষা। ধরে আসা গলায় বলল, কলেজ গেট যাবেন? যাবো, 300 টাকা ভাড়া। রেগুলার ভাড়া 150 টাকা। বৃষ্টির জন্য খুব বেশি হলে 50 টাকা বেশি নেওয়ার কথা। অন্য সময় হলে হয়তো অর্ষা বার্গেনিং করতো, নতুবা অন্য সিএনজিতে যেত, কিন্তু এই মুহূর্তে তার দাঁড়িয়ে থাকার শক্তি নেই, বার্গেনিং করার মতো কোনো মন মানসিকতা নেই। সে 300 টাকাতেই যেতে রাজি হয়ে গেল। সিএনজিতে উঠে কোনোভাবেই সে নিজের কান্না আটকে রাখতে পারল না। মানুষ এতটা নিষ্ঠুর কী করে হতে পারে? এই মানুষটার সাথে সে কতটা পথ একসাথে হেঁটেছে, হাতে হাত রেখেছে, আর আজ সেই মানুষটা এমন একটা ভান ধরলো যেন সে অর্ষাকে চেনেই না। আজ সম্পূর্ণ অপরিচিত একটা মেয়ে অর্ষা। কি বলবে জলদি বলো। আহনাফের ব্যস্ততা দেখে অগ্নিদগ্ধ দৃষ্টিতে তাকালো সুপ্তি। অনেক অনুনয় বিনয় করে আহনাফকে দেখা করার জন্য রাজি করিয়েছে সে। রেস্টুরেন্টে আসতে না আসতেই চলে যাওয়ার জন্য উতলা হয়ে পড়েছে আহনাফ। সুপ্তি ব্যঙ্গ করে বলল, এত অস্থির হয়ে আছো কেন যাওয়ার জন্য? বউকে মিস করছো? বউকে মিস করার কি আছে? বউ কি আমার থেকে দূরে থাকে নাকি? ও আমার সাথে থাকে, বুকে থাকে। খুব ভালোবাসা দেখছি ওর জন্য। বোকার মতো কথা বলছো কেন? বউকে ভালোবাসবো না তো কি পরনারীকে ভালোবাসবো? তোমার সাথে দেখা করতে আসাটাও তো আমার ঠিক হয়নি। আমি বলার আগে অর্ষা জানতে পারলে কষ্ট পাবে। দেখা করতে এসেছি সব কিছু একেবারে মিটমাট করার জন্য। আগে তুমি বলো যে তুমি কি চাও, তোমার সমস্যাটা কি? সুপ্তি মৌনতা কাটিয়ে বলল, আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকেই চাই। আহনাফ ধমক দিয়ে বলল, এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব। দেখা করতে এসেছি বলে কি ভেবেছো আমি সম্পর্ক ঠিক করতে এসেছি? লিসেন সুপ্তি, একটা কথা মাথায় ক্লিয়ার করে ঢুকিয়ে নাও যে আমি এখন ম্যারিড। যখন ম্যারিড ছিলাম তখনই তো আমি তোমাকে গ্রহণ করিনি। তাহলে এখন তুমি কিভাবে ভাবো যে আমি তোমাকে গ্রহণ করব? আমার বউ রেখে তোমার মতো একটা প্রতারককে আমি গ্রহণ করব, এটা ভাবো কি করে? সুপ্তি চুপ করে আছে। আহনাফ বলল, তুমি যা করেছো এর কোনো ক্ষমা হয় না, তবু আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু আমার জীবনে আসার দ্বিতীয় কোনো সুযোগ কখনোই দেব না। আমি অর্ষাকে ভালোবাসি, দয়া করে তোমার অশুভ ছায়া আমার বিবাহিত জীবনে ফেলো না। তুমি তোমার মতো করে থাকো। তুমি আমাকে রেখে যে ছেলের সাথে হ্যাপি ছিলে ওই ছেলের সাথেই থাকো। দোয়া রইল তোমাদের জন্য। নিজের কথাগুলো শেষ করেই আহনাফ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। পকেট থেকে ফোন বের করে দেখে অর্ষার টেক্সট। সে সময় দেখলো এতক্ষণে বোধহয় অর্ষার ক্লাসও শেষ। না হলেও সমস্যা নেই, একদিন না হয় কম ক্লাস করবে। সে অর্ষার নাম্বারে কল করলো, কিন্তু রিসিভ করলো না অর্ষা। তাই নিজেই সোজা সে কলেজের সামনে চলে গেল। শম্পার সাথে ক্লাসে বসে থাকলেও কথা হয়েছে ওদের আউট টপিক নিয়ে। আজকের ঘটনা অর্ষা শম্পাকে সব বলেছে। সব শুনে বরাবরের মতোই যার পর্নায় বিরক্ত হয়েছে শম্পা। সেই সাথে রিহানের উপর সে বেশ রাগান্বিত। দুজনে একসাথে ক্লাস থেকে বের হওয়ার সময় শম্পা বলল, ভাই তুই ওই লোকের কথা মাথা থেকে একদম ঝেড়ে ফেলতো। ভুলে যা রিহান নামে তোর জীবনে কখনো কেউ ছিল। ধরে নে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল তোর জীবনে। চাইলে কি সব ভুলে যাওয়া যায়? অ্যাক্সিডেন্ট হলেও কিন্তু ক্ষত ঠিক রয়ে যায়। সেই ক্ষত বয়ে বেড়ানো তো আমাদের কাম্য নয়। হ্যাঁ, সময় লাগে, কিন্তু কি অদ্ভুত দেখো, এতদিনের পরিচিত একটা মানুষ এক মুহূর্তেই কেমন অপরিচিত হয়ে গেল। অদ্ভুত না বলো? আমি জানি না, সহ্য হচ্ছে না। শোনার তুই যাই বলিস না কেন, সে কখনোই তোকে ভালোবাসেনি। যদি ভালোবাসতো তাহলে এইভাবে ছেড়ে যেতে পারতো না।
ঠকাতে পারতো না। এত দিন পর দেখা হওয়ার পরও অচেনার মতন আচরণ করতে পারতো না। সত্যিই ভালোবাসিনি, একদিনের জন্যেও নয়, সবটাই অভিনয় ছিল। শম্পা চুপ করে রইল, বড় শ্বাস নিয়ে বলল, ধরে নে তাই, তবু তুই এই পিছুটান থেকে বেরিয়ে আয়। আহনাব ভাইয়াকে নিয়ে ভাব, এবারে দুজনের সুন্দর ভবিষ্যৎ নিয়ে চিন্তা কর। আর ভাবনা, আমি তাকে বুঝিই না। বোঝার চেষ্টা করেছিস নাকি রিহান ভাইয়ের জন্য সবার প্রতি থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিস? এমনটা যদি হয়ও, সেটা কি খুব বেশি অস্বাভাবিক হবে শম্পা? না, হবে না, কিন্তু তোকেও একটা কথা মাথায় রাখতে হবে যে আহনাব ভাইয়া কিন্তু তোর প্রেমিক নয়, স্বামী। কি সুন্দর পবিত্র একটা বন্ধন। তুই তাকে সময় দে, এই সময়টাকে সময় দে, কাছে আসার সুযোগ দে। দূরত্ব কি করে গুরুত্ব বোঝাবে বল? তোকে বুঝতে হলেও কাছে আসতে হবে, সময় ও সুযোগ দিতে হবে। তোর কি মনে হয় সে আমাকে ভালোবাসে? শম্পা হাঁটতে হাঁটতে থেমে গেল, মুচকি হেসে বলল, ভালোবাসে, আর হয়তো খুব বেশি। অর্ষা হঠাৎ করে শম্পার হাসির কারণ বুঝতে পারল না। সে ওর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখল আহনাফ গেটের বাইরে দাঁড়িয়ে আছে। বলাই বাহুল্য যে ভীষণ অবাক হয়েছে সে। শম্পা হেসে বলল, এরপরও বলবি ভালোবাসে না? অর্ষা কিছু বলল না। আহনাফ ওদের দেখেই দূর থেকে হাত নাড়ল। শম্পা অর্ষার হাত ধরে আহনাফের কাছে নিয়ে গেল, পিঞ্চ মেরে বলল, কি ব্যাপার ভাইয়া, বইয়ের কথা কি খুব বেশি মনে পড়ছিল? আহনাফ কিছুটা লজ্জা পেয়ে গেল, প্রসঙ্গ এড়িয়ে বলল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শুধু নিজে ভালো থাকলেই হবে না, আমার বান্ধবীকেও ভালো রাখতে হবে। আহনাফ মুখে কিছু বলল না, মৃদু হেসে অর্ষার দিকে তাকালো একবার। শম্পা বলল, অনেক বেশি ভালোবাসতে হবে, যত্ন করতে হবে। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এখন আসি। আচ্ছা আপু, সাবধানে যাবেন, সময় করে আসবেন একদিন আমার বাসায়। ইনশাল্লাহ ভাইয়া, আসবো। দোস্ত, গেলাম। অর্ষাও মৃদু হেসে বলল। শম্পা বিদায় নিয়ে চলে যাওয়ার পর আহনাফ একটা সিএনজি নিল। সিএনজিতে উঠে অর্ষা জিজ্ঞাসা করল, অফিস এত তাড়াতাড়ি ছুটি হলো আজ? আহনাফ অর্ষা এক হাত চেপে ধরে বলল। অর্ষা ভ্রু কুঁচকে বলল, মানে? তোমাকে না জানিয়ে সুপ্তির সাথে আজ দেখা করেছি, দেখা করতাম না, ওর কারণে আমি বিরক্ত হয়ে আছি। বিয়ের খবর জানার পর থেকে বিরক্ত করছে, তাই আজ সব মিটমাট করলাম। সরি কেন? তো এখানে সরি বলার কি আছে? আছে, কথাটা দেখা করার আগে তোমাকে বলা উচিত ছিল, কারণ তুমি আমার বউ। আমি প্রাক্তনের সাথে দেখা করব এটা জেনে তোমার ভালো লাগার কথা না। তাহলে এখন কেন জানালেন? কারণ আমি নিজেকে তোমার কাছে ক্লিয়ার রাখতে চাই। সারা পৃথিবী আমাকে ভুল বুঝলেও আমার কিছু যায় আসে না, কিন্তু মা এবং তুমি, এই দুজন নারী আমাকে ভুল বুঝলে আমি নিতে পারবো না। অর্ষার বলার মতো কিছু খুঁজে পেল না, চুপ করে রইল। মাঝে মাঝে তার মনে হয় যে সে আহনাফকে বুঝতেই পারে না, আবার মাঝে মাঝে মনে হয় মানুষটা তাকে ভীষণ ভালোবাসে, ভীষণ। অর্ষাকে চুপ করে থাকতে দেখে আহনাফ জিজ্ঞাসা করলো, রাগ করেছো? অর্ষা দৃষ্টি নত করে বসে আছে, দুদিকে মাথা নত করে বলল, না, ব্যথা করছে। আহনাফ অস্থির হয়ে বলল, ব্যথা করছে মানে? ব্যথা পেলে কি করে? আমায় আগে বলনি কেন? কোথায় ব্যথা পেয়েছে দেখি? অর্ষা ম্রিয়মান কণ্ঠে বলল। আহনাফ হেসে ফেলল, এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলল, বুকে মনে হচ্ছে আপনার শূন্যতা অনুভব করছি, অস্থির লাগছে ভীষণ। অর্ষার গলা ধরে আসছে, কথা বলতে পারছে না, চোখ থেকে পানি পড়ছে। আহনাফ অর্ষার ঘাড়ে আলতো করে চুমু খেয়ে বলল, তুমি চাইলে বাসায় ফিরে পূর্ণতা দিতে পারি। ভালোবাসেন? ভীষণ। কতটা? যতটা পানিবিহীন জীবন। যদি না থাকি? কোথায় যাবে? আমি তো তোমাকে কোথাও যেতে দেব না, কখনো না। এই যে তোমার হাত ধরেছি, তোমার কি মনে হয় ছেড়ে দেওয়ার জন্য ধরেছি? না, সারা জীবনের জন্য আমি তোমার হাত ধরেছি। বিশ্ব ব্রহ্মাণ্ড জানুক আমি অহংকারী, ইগোয়েস্টিক। শুধুমাত্র এই পৃথিবীর বুকে তুমি জানবে আহনাফ চৌধুরী কতটা উতলা, উন্মাদ, বেখায়া তোমার জন্য। তুমি চাইলেও আমি তোমায় যেতে দেব না। প্রয়োজনে পুরো বিশ্বের সাথে আমি লড়াই করব, তবুও তোমায় আমার হয়ে থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। তুমি নিজেও জানো না যে আমি তোমায় কতটা ভালোবাসি জান। অর্ষার শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। গতকাল রাত থেকেই শরীর হালকা গরম ছিল। বৃষ্টিতে বারান্দায় অনেকক্ষণ ভিজেছিল বলে হালকা হালকা জ্বর অনুভব করলেও খুব একটা আমলে নেয়নি অর্ষা। ভাবতেও পারেনি সেই হালকা জ্বর এমন কঠিন জ্বরে রূপান্তরিত হবে। প্রতিদিন যে সকাল সকাল ঘুম থেকে উঠে, তবে আজ জ্বরের প্রকোপে উঠতে পারেনি। আহনাফও ডেকে ঘুম নষ্ট করেনি। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেছে। সকালের সময় গড়িয়ে যখন 10টা পার হয়ে গেছে, তখন সাজেদা বেগম কৌতূহলবশতই অর্ষাকে ডাকতে আসেন। এত বেলা অবধি এখনও এই বাড়িতে মেয়েটা ঘুমোয়নি। তিনি রুমে এসে দেখেন অর্ষা বেঘরে ঘুমোচ্ছে এবং ঘুমের ঘোরে কিছু বলছে। তিনি কাছে গিয়ে ডাকলেন, অর্ষা।
অর্ষার জবাবের পূর্বে শরীরে হাত রেখে আটকে উঠলেন তিনি। কপালে গলায় হাত রেখে যার পণ্যায় অবাক হলেন। মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে ডেকে বললেন, অর্ষা, এত জ্বর কেন শরীরে? ফোলা ফোলা চোখে মৃদু তাকালো অর্ষা কাঁপান্বিত স্বরে বলল, আমায় ভালো লাগছে না মা। এত জ্বর আমাকে বলনি কেন? আহনাফও তো কিছু বললো না। উনি জানতো না জ্বর 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 বেড়েছে এখন। সাজেদা বেগম আর কথা না বাড়িয়ে নিজেদের পারিবারিক ডাক্তারকে ফোন করে বাড়িতে নিয়ে এলেন। ডাক্তার এসে অর্ষাকে দেখে মেডিসিন দিয়ে গেছে। ওষুধ খাওয়ানোর পূর্বে সাজেদা বেগম রুচিযুক্ত কিছু খাবার ঝটপট বানিয়ে নিয়ে এলেন। এতে খুব একটা কাজ হয়নি। 2 লোকমা খাবার মুখে তুলে ওয়াশরুমে ছুটে গেল অর্ষা। গড়গড় করে বমি করতে লাগলো। শরীর দুর্বল হয়ে গেছে প্রচন্ড। সাজেদা বেগম অস্থির হয়ে পড়েছেন। বমি শেষ হলে অর্ষাকে ফ্রেশ করে রুমে এনে মেডিসিন খাইয়ে দিলেন নিজে। এরপর শুইয়ে দিয়ে রুমের আলো নিভিয়ে দিলেন। আলোতে মাথা ব্যথা বাড়ে। যতক্ষণ না অর্ষা ঘুমালো ততক্ষণ তিনি অর্ষার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। আহনাফকে ফোন করে অবশ্য কিছু বলেননি। এতে করে আবার আহনাফ সারাদিন দুশ্চিন্তা করবে। তিনি তো মা, তাকে সবার কথাই ভাবতে হয়। আহনাফ অফিস থেকে ফেরার আগ পর্যন্ত সারাটাক্ষণ সাজেদা বেগম অর্ষার পাশেই ছিলেন। সময় মতো খাবার ঔষধ সব খাইয়ে দিয়েছেন, জলপট্টি দিয়ে দিয়েছেন। বিকালের দিকে তিনি নিজেও অর্ষার সাথে ঘুমিয়ে পড়েছিলেন। আহনাফের ছুটি হয়েছে 5টায়। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা 6টা পার হয়েছে। প্রতিদিন এই সময় কলিং বেল বাজালে অর্ষা নয়তো সাজেদা বেগম দরজা খুলে দেন। আজ দরজা খুলেছেন আতিক চৌধুরী। বাবাকে দেখে একটু অবাকই হলো সে, তবে মুখে কিছু বলল না। ভেতরে ঢুকে দরজা লক করতে করতে জিজ্ঞাসা করলো, মা কোথায় আব্বু? তোর রুমেই আছে, বললেন আতিক চৌধুরী। বউ শাশুড়ি হয়তো গল্প করছে ভেবে আহনাফ আর কিছু জিজ্ঞাসা করলো না। চাপিয়ে রাখা দরজা খুলে ভেতরে ঢুকে দেখলো পুরো রুম অন্ধকারাচ্ছন্ন। লাইট জ্বালিয়ে দেখলো অর্ষা সাজেদা বেগমকে জড়িয়ে ধরে বুকের মাঝে জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। সাজেদা বেগমও এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। কেন জানি না দৃশ্যটা দেখে আহনাফের ক্লান্ত পরিশ্রান্ত মন ও শরীর দুটোই শীতল হয়ে গেছে। আনমনে মুচকি হাসলো সে। অফিসের ব্যাগ টেবিলের উপর রেখে কাছে গিয়ে দাঁড়ালো। ঘুম ভাঙালো না কারোর। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সে নিজে ফ্রেশ হয়ে নিল। বিভিন্ন শব্দ পেয়ে সাজেদা বেগমের ঘুম ভেঙে গেছে। আহনাফ তখন আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছিল। মাকে ঘুম থেকে উঠতে দেখে মৃদু হাসলো সে। সাজেদা বেগম জিজ্ঞাসা করলেন, কখন এসেছিস? একটু আগেই। তুমি উঠলে কেন? এসে ডাকিসনি কেন? বউ শাশুড়ি এত শান্তির ঘুম ভাঙাতে ইচ্ছে করছিল না তাই। মজার নিস না, মেয়েটা কত অসুস্থ জানিস? আহনাফ বিস্মিত হয়ে বলল, অসুস্থ মানে কি হয়েছে? সকালে এসে দেখি জ্বরের শরীর পুড়ে যাচ্ছে। তুই একটু খেয়াল রাখবি না? কি বলো, রাতে তো এমন কিছু দেখিনি। ডাক্তার ডেকেছিলে, আমায় ফোন করনি কেন? তুই চিন্তা করবি তাই। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে, কিন্তু কোনো খাবারই খেতে পারছে না। একই তো জ্বরের মুখ, তার উপর আবার যা খাচ্ছে বমি করে দিচ্ছে। এখন জ্বর কেমন? কমেছে কিছুটা। তুই তো নাস্তা করিসনি এখনো। আমি নাস্তা দিচ্ছি, তুই অর্ষাকে ডেকে তোল। সাজেদা বেগম চলে যাওয়ার পর আহনাফ পাশে গিয়ে বসলো। মাথায় হাত বুলিয়ে আলতো করে ডাকলো, অর্ষা, এই অর্ষা। অর্ষা ঘুমের ঘোরে তাকালো। আহনাফ গালে স্লাইড করে বলল, খুব বেশি খারাপ লাগছে? অর্ষা মাথা ঝাঁকালো। আহনাফ অর্ষার কপালে চুমু খেয়ে বলল, আমায় বলনি কেন বলো তো? আমি বুঝিনি এখন হবে। আহনাফ অর্ষার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি তো কিছুই বোঝো না। বাচ্চা বাচ্চা বউ। অর্ষা কিছু বলতে পারল না। বমি বমি লাগছিল বলে উঠে বসতে চাচ্ছিল। আহনাফ ওর কাঁধে হাত রেখে উঠতে সাহায্য করছিল, কিন্তু ততক্ষণে অর্ষা আহনাফের গায়ে গড়গড় করে বমি করে দিয়েছে। আহনাফ হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকলেও সরল না। অর্ষা ততক্ষণে বমি করে ক্লান্ত। সাজেদা বেগম রুমে ঢুকে এই অবস্থা দেখে কি বলবেন বা করবেন হুট করে বুঝে উঠতে পারলেন না। মাকে দেখে আহনাফ শান্ত কণ্ঠে বলল, মা, অর্ষাকে ওয়াশরুমে নিয়ে যাও। সাজেদা বেগমও তাই করলেন। আহনাফ রুম পরিষ্কার করতে করতে অর্ষাকে ফ্রেশ করে নিয়ে এলেন সাজেদা বেগম। এরপর আহনাফ গেল ফ্রেশ হতে। মাত্র বমি করেছে বিদায় সাথে সাথে খাবার খেতে দিলেন না সাজেদা বেগম। তিনি রান্নাঘরে গিয়ে চট করে কাঁচামরিচ দিয়ে তেঁতুল মেখে আনলেন। জ্বরের তেতো মুখে তেঁতুলি ভালো লাগবে এখন। অর্ষা, এটা খাও। খাটের সাথে হেলান দিয়ে শুয়েছিল অর্ষা। সাজেদা বেগমের হাত থেকে বাটি হাতে নিয়ে শোধালো, তেঁতুল? হ্যাঁ খাও, ভালো লাগবে, রুচিও হবে। ভাত এখন খাওয়ার দরকার নেই। আমি মালটার জুস দিয়ে যাচ্ছি আর কমলা দিয়ে যাচ্ছি। এখন কোনো কিছু লাগবে না মা। তুমি বেশি কথা বলবে না, আমি যা বলবো সব শুনবে। তিনি চলে যাওয়ার পর অর্ষা তেঁতুল খাওয়া শুরু করে। একমাত্র এই খাবারটাই এখন তার ভালো লাগছে। আহনাফ আবারও গোসল করে এলো। অর্ষার খারাপই লাগলো ওকে দেখে। ভারী নিঃশ্বাস নিয়ে ক্ষীণস্বরে বলল, সরি। আহনাফ ভ্রুকুচকে বলল, কিছু বললে? সরি।
সরি কেন? ববি করে দিলাম যে। এখানে সরি বলার কি হলো? তুমি নিজের খেয়াল রাখছো না একদম, এর জন্য অবশ্যই সরি বলা উচিত তোমার। কি খাচ্ছ এখন? তেঁতুল খাবেন? না, তুমি খাও। তেঁতুল খাবেন? আমার কিছুই ভালো লাগছে না। মনে পড়লে কি ভালো হয়ে যাবে? ঠিক মতো খেতে হবে, নিজের যত্ন নিতে হবে, সময় মতো মেডিসিন নিতে হবে। আমার জন্যে আপনাকে আর মাকে এখন কষ্ট করতে হচ্ছে। এত ফর্মালিটিস কেন দেখাচ্ছ? আমি আর মা কি তোমার পর? তবু কি আবার বেশি কথা না বলে খাও। না খেয়ে খেয়ে শরীরে যা হাল করেছো। আহনাফ বারান্দায় যাওয়ার জন্য পা বাড়িয়েছিল, পেছন থেকে অর্ষা শুধালো, আপনি আমার এত যত্ন কেন নেন? আহনাফ দাঁড়িয়ে পড়ল, পিছু ফিরে শান্ত কণ্ঠে বলল, কারণ তুমি আমার বউ। সময় চির প্রবাহমান, সময় বদলায়, সেই সাথে বদলায় মনের আশা, আকাঙ্ক্ষা, অনুভূতি। হয়তো অনুভূতি প্রখর হবে, নয়তো হবে ভোতা। কোনো কিছুই একরকম থাকবে না সব সময়। কখনো বাড়বে, কখনো কমবে, কখনো প্রিয় হবে, কখনো হবে অপ্রিয়। অর্ষার মাঝেও এমন পরিবর্তনই লক্ষ্য করছে সবাই, এমনকি অর্ষা নিজেও। এখন আর আগের মতো করে রিহানের কথা মনে আসে না। সেই সময়টুকু দখল করে নিয়েছে আহনাফের চিন্তা ভাবনা। আহনাফের এত ভালোবাসার যত্ন উপেক্ষা করা সম্ভব ছিল না অর্ষার। বোধ করি অন্য কোনো মেয়ে থাকলেও তার সাধ্য হতো না উপেক্ষা করার। তাছাড়া মেয়েরা স্বভাবতই একটু ভালোবাসার কাঙাল হয়। কেউ একটু ভালোবাসলে, যত্ন করলেই মেয়েরা গলে যায়, দুর্বল হয়ে যায়, খুশি হয়ে যায়। প্রিয়জনের জন্য মেয়েদের খুশি করা খুবই সহজ, শুধু একটু বিশুদ্ধ ভালোবাসা দিলেই হয়। এর বিনিময়ে তারা গোটা বিশ্বের সকল ভালোবাসা প্রিয় মানুষটির পদতলে উপস্থাপন করতে প্রস্তুত। সেখানে অর্ষা না চাইতো আহনাফের ভালোবাসা এত বেশি পরিমাণ পেয়ে আসছে, যেটা উপেক্ষা করা সম্ভব হয়নি। এই যে অর্ষা যখন অসুস্থ ছিল, আহনাফ ওকে ছোট বাচ্চার মতো আগলে রেখেছে, যত্ন নিয়েছে। মানুষটা অফিসে থাকলেও যেন মন পড়ে থাকতো বাড়িতেই অর্ষার কাছে। মাঝে মাঝে অর্ষা ভেবে পায় না যে মানুষ এত নিখুঁত হয় কি করে, কেন তার কোনো দুষ্ত্রুটি অর্ষা খুঁজে পায় না। তাছাড়া যেই ছেলের মা একজন আদর্শ নারী হয়, তার সন্তানও যে আদর্শবান হবে, এতে তো সন্দেহের কোনো অবকাশ থাকে না। আহনাফের বাবাও খুবই যত্নবান। সকালে অফিসে যাওয়ার পূর্বে বারবার করে স্ত্রীকে বলে যেতেন অর্ষার যেন ভালো করে খেয়াল রাখেন। রাতে বাড়িতে ফিরেও তিনি সবার আগে অর্ষার খোঁজ খবর নেন। এই যে এত সুখ, আনন্দ, সমস্ত কিছু তার স্বপ্ন মনে হয়। মাঝে মাঝে ভাবে সে হয়তো কোনো দিবা স্বপ্ন দেখছে, কিন্তু পরক্ষণে তার ভাবনা ভাঙে। কোনো কিছুই স্বপ্ন নয়, সব সত্যি, তবে স্বপ্নের মতোই সত্যি। রিহানকে হারানোর পর তার মনে হয়েছিল পৃথিবীতে তার মতো অভাগী, অসুখী হয়তো দ্বিতীয় আর কেউ নেই। তার ভাগ্যে হয়তো আল্লাহ সুখ লিখে রাখেননি। নিজের পরাজয়, দুঃখ, কষ্টকে যখন মেনে নেবে বলেই সিদ্ধান্ত নিল, তখন আল্লাহ তাকে 2 হাত ভরে দিতে শুরু করেছেন। নতুবা এমন শ্বশুরবাড়ি কিংবা স্বামী পাওয়া এতটাও সহজ ছিল না। খারাপ সময়টায় আল্লাহর উপর রাগ করত, অভিমান করত বলে এখন তার নিজেকে ভীষণ লজ্জিত লাগে, অনুতপ্ত হয়। এই জন্যে সে আর আল্লাহর কাছে ক্ষমাও চায়। এত সুন্দর জীবন দেওয়ার জন্য শুকরিয়াও আদায় করে সে প্রতিনিয়ত। রাতের আকাশের দিকে তাকিয়ে যখন জীবনের সুখ দুঃখের হিসাব নিকাশ করছিল অর্ষা, তখন ঘাড়ে কারো উষ্ণ নিঃশ্বাস এসে লাগলো। চকিতে ফিরে তাকালো পেছনে। আহনাফ হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে, অথচ তার চোখে মুখে ক্লান্তির প্রতিচ্ছবি। ঘামে মুখ ও কপালের কিছু চুল ভিজে আছে, গায়ের শার্টও ঘামে ভিজা, তবুও তাকে কতটা খুশি ও প্রাণবন্ত দেখাচ্ছে। আহনাফকে কিছু জিজ্ঞাসা করতে হলো না, সে নিজে থেকেই বলল, বিশ্বাস করো, অফিস করে ভীষণ ক্লান্ত লাগে, কিন্তু লাঞ্চের পর ভালো লাগে। সময়টা কখন যাবে, কখন 5টা বাজবে আর কখন অফিস শেষ হবে সেই মুহূর্ত গুনতে থাকি। বাড়িতে ফিরলে আমার মিষ্টি বউটাকে দেখতে পারবো, এই অপেক্ষাটুকু আমাকে এতটা স্বস্তি দেয়। এই দেখো, তোমাকে দেখার পর আমার সব ক্লান্তি কেটে গেছে। মনে হচ্ছে এই মুখটা দেখার অপেক্ষাটুকু পার করার জন্য আমি 100 বছর ক্লান্ত থাকতে প্রস্তুত। অর্ষা হেসে ফেলল, বলল, সব সময় শুধু ঢং। আমার অনুভূতিকে তোমার ঢং মনে হলো? হয়েছে, তর্ক বিতর্ক করে পড়া যাবে, আগে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। তুমিও চলো। কোথায়? ওয়াশরুমে, দুজনে একসাথে গোসল করলাম না হয়। অর্ষা চোখ পাকে আহনাফের বাহুতে কিল বসিয়ে পড়ল। অসভ্য লোক। অর্ষা চলে যাওয়ার পর আহনাফ গা দুলিয়ে হাসতে লাগলো। পরক্ষণে কাপড় বদলে সে গোসল করে এলো। সবাই মিলে রাতের খাবার খেয়ে আহনাফ আগে রুমে এলো। অর্ষা এবং সাজেদা বেগম খাবার টেবিলে সব ভালো মতো রেখে গুছিয়ে তারপর গেল ঘুমাতে। অর্ষা রুমে গিয়ে দেখলো আহনাফ চোখের উপর হাত রেখে শুয়ে আছে। লাইট নিভে অর্ষাও গিয়ে পাশে শুয়ে পড়ল। আহনাফ চোখের উপর থেকে হাত সরিয়ে পাশে তাকিয়ে দেখে অর্ষা অন্যদিকে ফিরে শুয়ে আছে। সে ক্ষীণস্বরে ডাকলো, অর্ষা। অর্ষা পাশ ফিরিয়ে বলল। অন্ধকারে দুজনার চোখ সয়ে এসেছে ততক্ষণে। আহনাফ নিজের বুকের বাম পাশে হাত রেখে বলল, এখানে ব্যথা করছে। অর্ষা বুঝতে পারলো আহনাফ কি চাচ্ছে, তবুও না বুঝার ভান ধরে বলল, কেন?
এটা যার জায়গা সে নিচ্ছে না, তাই ফাঁকা পড়ে আছে। তো যার জায়গা সে নেবে নাকি অন্য কাউকে দেব বুঝতে পারছি না। অর্ষা তড়িৎ গতিতে আহনাফের বুকে মাথা রাখলো। আহনাফ শব্দ করে হেসে শক্ত করে জড়িয়ে ধরল অর্ষাকে। অর্ষা চাপা রাগ দেখিয়ে বলল, এটা আমার জায়গা, দলিল করে নিয়েছি। আপনি অন্য কাউকে দেওয়ার সাহস দেখান কিভাবে? তাহলে তোমার জায়গা রেখে তুমি দূরে থাকো কেন? আমার কষ্ট হয় না? আর কষ্ট পেতে হবে না। অর্ষা, আদর করব। অর্ষার শরীর শিওরে উঠল মুহূর্তেই। কণ্ঠস্বর রোধ হয়ে এলো, মৃদুস্বরে বলল, এখন না। তাহলে কখন? অন্য কোনো সময়। এখন কি সমস্যা? এমনি। আহনাফ কিছুটা মনক্ষুণ্ণ হয়ে বলল, আচ্ছা। এরপর আর একটা কথাও বলল না। আহনাফ চুপ করে শুয়ে রইল। আহনাফের নীরবতা অর্ষাকে পীড়া দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর সে ডাকলো, শুনছেন? ঘুমিয়ে পড়েছেন? না। একটা কথা বলবো? বলো। একটা চুমু দেবেন? আহনাফ অবাক হয়ে বলল, কি? একটা চুমু দেবেন কপালে? বিস্ময়ে ভাটা পড়ল। আহনাফের কণ্ঠস্বর নিচু হয়ে এলো, বলল, ও। এরপর সে অর্ষার কপালে একটা চুমু খেলো। অর্ষা ডান গালে হাত রেখে বলল, এখানে একটা। পুনরায় আহনাফকে অবাক হতে হলো, কিন্তু মুখে কিছু বলল না। ডান গালে চুমু খেলো সে। অর্ষা বাম গালে হাত রেখে বলল, এখানে একটা। আহনাফ বাম গালে চুমু খেলো। অর্ষা চোখের পাতায় হাত রেখে বলল, দুই চোখে। আহনাফ দুই চোখের পাতায় চুমু খেলো। ক্রমান্বয়ে তার ভেতরে চঞ্চলতা বেড়ে যাচ্ছে। বিশ্বাসই হচ্ছে না এটা অর্ষা। এবার অর্ষা নাকে আঙ্গুল রেখে বলল, এখানে একটা। আহনাফ এবার অর্ষাকে বুক থেকে নামিয়ে বালিশে শুয়ে দিল। নিজে কিছুটা অর্ষার উপর ঝুঁকে নাকে চুমু খেলো। অর্ষার লজ্জা লাগলেও মুচকে হাসলো সে। নিঃশ্বাস আটকে বলল, ঠোঁটে একটা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।